পরপর 4 মেয়ের জন্ম হওয়ার পর যখন একটা ছেলের জন্মের জন্য খুবই আশা করেছিল দীনেশ আর তার বাড়ির লোক, ডাক্তার বদলি করে, গুনিন দিয়ে মাদুলি কবচ পরিয়ে এবং নানা মন্দিরে বিভিন্ন দেবদেবীর মানসিক করে মাজারে গিয়ে চাদর চড়িয়ে ভেবেছিল যে এবার একটা ছেলে সন্তান হবেই, কিন্তু কোথায় কি, এবারও সে মেয়ে। কাজেই মেয়েটার নাম রাখল হেলা। অবহেলা থেকেই নামটা হলো তার হেলা। বাড়ির সকলের কাছে সে অবহেলার শিকার, কিন্তু স্কুলে ভর্তি হওয়ার পর সে নিজে পড়াটাকে একমাত্র প্রতিবাদের ভাষারূপে বুঝতে শিখেছিল। কোনো রকম বই খাতা জোগানো দেওয়া হতো না তাকে। পুরনো বই খাতা জোগাড় করে নিত দিদিদের থেকে কিংবা বন্ধুদের বা সহপাঠীদের থেকে। টিউশনিও দেওয়া হলো না, পরন্তু বাড়ির প্রায় সকল কাজই করতে হতো তাকে। এত কাজের পরও সে কিন্তু ক্লাসে ফার্স্ট হতো। এইভাবেই কয়েকটা বছর কেটে গেল। আবার একে একে হেলার সব দিদিদের বিয়ে হয়ে গেল। বাবা মা ওই 4টে মেয়েরই দিল, কাউকে ব্যবসা, কাউকে বা চাকরি দেখে বিয়ে দিল। এবার 15 বছর বয়স যখন হলো হেলার, তখন তার জন্য একটা সম্বন্ধ আনা হলো। কিন্তু সে বিয়ে করতে চায়নি। চেয়েছিল লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে, নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু বাবাকে বলার সাহস তো হতো না। তাই মাকে সে বলল, মা, আমি বিয়ে করব না। কিন্তু মা শুনবেন কেন? মা যে স্বামীর আজ্ঞায় চলতে বাধ্য। বলল, কেন, তোর দিদিদের বিয়ে কি হয়নি? ওরা তো দিব্যি ঘরকন্না করছে। লেখাপড়া শিখে কি এমন জজ ব্যারিস্টার হবি? তোর বাবার তোকে পড়ানোর সাধ্য নেই। তবু জোর করে সে কোনো রকমে মাধ্যমিকটা দিল। আর দেওয়ার পরেই তার বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়িতে গিয়ে আর 5টা মেয়ের মতো সে শুরু করলো রান্নাবান্না, সমস্ত গৃহস্থলীর কাজ, শ্বশুরের সেবা, শাশুড়ির যত্ন। আবার দেওর, ননদ, জাতদেরও সমস্ত ফরমাস ওকেই খাটতে হতো। সব কাজ করেও সে কারো মন পেত না। ও সব দেখে মনে মনে মেনেও নিয়েছিল। তবে ভেবেছিল স্বামী বুঝি ওর লেখাপড়ার দিকে কিছুটা ধ্যান দেবে, ওর কথা শুনবে। কিন্তু হায়, যে নিজেই লেখাপড়া শেখেনি, সে আর স্ত্রীকে কি লেখাপড়া শেখানোর জন্য চেষ্টা করবে? তাকে বলেও কোনো ফল হলো না। পরন্তু বেশি জোর করাই ওকে মার খেতে হলো। আর সেই ঘটনার পর থেকে, অর্থাৎ স্বামীর কাছ থেকে মার খাওয়ার পর থেকেই বাড়ির অন্য সদস্যরাও ওকে বেশ নরম পেয়ে গেল। দেওর, ননদ, শাশুড়ি সকলেই তার গায়ে হাত উঠাতো। এমনকি 2 বড় যা ছিল, তারাও বাদ দিত না। সে একদিন বাড়িতে গিয়ে মা বাবাকে সব কথা জানালো। কিন্তু বাবা বলল, শ্বশুরবাড়িতে অনেক কিছুই মেনে নিতে হয়। মানিয়ে নেওয়াটাই হচ্ছে আসল, তবেই সংসার সুখের হয়। কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। অতএব তাকে শ্বশুরবাড়ি ফিরে যেতে হলো। ওর স্বামী রাজীব একটা সরকারি অফিসে গ্রুপ ডি এর পদে কাজ করত। প্রতিদিন সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফেরার সময় তার পায়ের জুতো খুলে দিতে হতো। তারপর তাকে চা দিতে হতো। এরকম এক সন্ধ্যাবেলা তখন রাজীব বাড়ি ফিরল, ওর জুতা খুলে দিল ঠেলা। তারপর চা আনলে পরে হঠাৎই চায়ের কাপটা পড়ে যায় আর নিচে ভেঙে গেল। রাগে রাজীবের মাথা গরম হয়ে গেল। আর সে তার বউয়ের উপর অকথ্য অত্যাচার করল। সে তার কোমরের বেল্ট খুলে, সেই বেল্ট দিয়ে সে তাকে পেটাতে থাকলো, আর তারপর প্রায় অজ্ঞান অবস্থায় ওকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দিল। বলল, আজ থেকে আর এ বাড়িতে পা রাখবি না তুই। যদি রেখেছিস তবে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। লাশও খুঁজে পাবে না কেউ। অনেকক্ষণ সে এইভাবে পড়ে থাকার পর হেলা আস্তে আস্তে উঠে কোনোরকম স্টেশনে পৌঁছল। বিনা টিকিটেই সে একটা চলন্ত ট্রেনে উঠে বসল। গন্তব্য বাপের বাড়ি। কিন্তু সেখানে গিয়ে সান্ত্বনা তো দূরের কথা, উল্টা সমস্ত দোষ যে তারই, সেটা ভালো করে বুঝিয়ে দিল বাবা মা। আর শ্বশুর বাড়িতে ফিরে যেতে বলল তাকে। কিন্তু সেটা আর হেলার পক্ষে সম্ভব ছিল না। সে বাড়ি থেকে নিজের দরকারি কাগজগুলো বের করে বেরিয়ে পড়ল পরের দিন। সকালে মাকে বলে গেল, মা, হয় আমার সফলতা আর নয়তো আমার মৃত্যু, দুটোর মধ্যে একটার খবর তোমরা নিশ্চয়ই পাবে। হেলা তার এক বন্ধুর বাড়িতে গেল। খুব প্রিয় বন্ধু ছিল তার। হেলা তার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কি হয়েছে তা সে জানত না, কারণ শ্বশুরবাড়ির কাজের চাপ ছিল আর ওর পড়ার ব্যাপারে কারো আগ্রহ না থাকায় কেউ কেউ ওর রেজাল্ট সম্বন্ধে কিছু জানায়নি, এমনকি খবরও নেয়নি কবে বেরোচ্ছে, সেটা জানেও না কেউ। তার বান্ধবী অনিতার বাড়িতে গিয়েই সে প্রথম তার রেজাল্ট সম্বন্ধে জানল যে শুধু স্কুলে নয়, গোটা জেলার মধ্যে সে প্রথম হয়েছে। শুধু তাই না, সে যদি ভর্তি হতে চায় স্কুল তাকে হেল্প করবে। সে সিদ্ধান্ত নিল আবার পড়বে, কিন্তু কোথায় থেকে পড়বে আর কি স্কুলে হোস্টেল আছে, কিন্তু তার জন্য নয়, সেটা আদিবাসীদের জন্য। তবু স্কুলে গিয়ে যোগাযোগ করল, রেজাল্ট নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করল। প্রধান শিক্ষক বললেন ওকে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার জন্য, কারণ সে এখনো নাবালিকা। কিন্তু সেটা যে সম্ভব নয় সে ভালো করেই জানে। বাবা মা ওর এই পড়াশোনায় সায় দেবেন না, অগত্যা বাধ্য হয়ে সে ওই শহরটায় ছেড়ে দিল।
দিল্লিতে গিয়ে হাজির হলো ওর এক বান্ধবীর দিদির কাছে। তার বাড়িতে কিছুদিন থাকার পর ওই দিদি সুনিতা তাকে একটা মলে কাজে ভর্তি করে দিল। তাতে তার খাওয়া পড়ার সংস্থান হয়ে গেল। সুনিতা তাকে স্কুলে ভর্তি হতেও সাহায্য করল। হেলা হায়ার সেকেন্ডারি রেজাল্ট খুব ভালো করল। তারপর গ্রাজুয়েশনে ভর্তি হলো। এখন সে নিজের খরচ নিজেই চালায়, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। শ্বশুর বাড়িতেও কোন যোগাযোগ নেই। সে কলেজে গিয়ে ভর্তি হওয়ার পর কমল বলে একজন সঙ্গে পরিচয় হলো তার। ছেলেটা খুবই পরিশ্রমী আর পড়াশোনায় খুব ভালো। গরিব ঘরের ছেলে। ছোট একটা প্রেসে কাজ করত। এ করেই সে নিজের আর তার বিধবা মায়ের সংসার চালাতো। সেই সঙ্গে চালাতো পড়াশোনার খরচ। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। দুজনে কষ্ট করে পড়াশোনা করে, তাই একে অপরকে পড়াশোনায় সাহায্য করতে লাগলো তারা। এভাবে তারা দুজনে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নিল। তারপর তারা আইসিএস পরীক্ষার জন্য তৈরি হতে থাকলো। কিন্তু যেহেতু তাদের হাতে বেশি টাকা পয়সা ছিল না, তাই তারা কোচিং সেন্টারে ভর্তি হতে পারেনি। প্রথমবার পরীক্ষা দিয়ে তারা কৃতকার্য হতে পারল না। ওরা বুঝল যে কোচিংয়ে পড়া ছাড়া সম্ভব নয়। এরপর তারা সিদ্ধান্ত নিল যে দুজনের পক্ষে তো সম্ভব নয় কোচিংয়ের টাকা জোগাড় করা। তাই একজন কোচিং সেন্টারে ভর্তি হবে। দুজনে মিলে কোনো রকমে টাকা জোগাড় করে কমলকে ভর্তি করলো, কারণ কমল বলল যে যেহেতু সে একজন ছেলে তাই সব দায়িত্ব সামলে নিতে পারবে আর কোচিংয়ের নোটগুলো হেলাকে শেয়ার করবে ও সব কিছুই বুঝিয়ে দিতে পারবে। তাছাড়া তার দৌড়ঝাঁপ করার ক্ষমতা বেশি। বরং হেলা তার বিধবা মায়ের কাছেই থাকুক, তাতে তার বাইরে থাকার জন্য যে ঘরভাড়া লাগে সেটাও লাগবে না। আর যে নোটসগুলো কোমল পাঠাবে সেগুলো সে ভালো করে পড়ে নিজেকে তৈরি করে নেবে। এই বছর যদি পাশ করে তো ভালো, তবে না করলেও কোনো ভয় ডরের কারণ নেই। কারণ পরের বছর আবার পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে আর তখন কোমল তাকে টাকা দিয়ে ভর্তি করে দেবে। কোনো উপায় নেই দেখে সরলমনা হেলার কমলের সব কথা মেনে নিয়ে নিজের কাজে মন দিল। সে ভাবল কমল ভর্তি হয়ে যে নোটসগুলো দেবে সেটা সে কাজে লাগিয়ে ঠিকভাবেই নিজেই পড়ে পাশ করে যাবে। কিন্তু আসলে তার কাজের চাপ আরও বেড়ে গেল। নিজের শপিং মলের কাজ আর সেই সঙ্গে কমলের মায়ের সেবা, সব কাজেই তার দায়িত্ব বেড়ে গেল। কাজের চাপ বেশি, সংসারের দায়িত্ব বেশি, বিশেষ করে তার বিধবা মাকে দেখাশোনা করার দায়িত্বটাও বেশি। কিন্তু কোচিং সেন্টারের নোটসগুলো কমল হেলাকে শেয়ার করল না। হেলার পড়াশোনায় অসুবিধা হতে থাকল। সে ভালো করে পড়তে পারল না। তবে এটা সবারই জানা যে একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে থাকলে তাদের মধ্যে ক্রমাগত ঘনিষ্ঠতা জন্মে যায়। ওদের মধ্যেও জন্মালো, ভালোবেসে ফেলল ওরা একে অপরকে। তারা প্রতিজ্ঞা করল যে তারা কেউ কাউকে ছেড়ে যাবে না। আর চাকরি পাওয়ার পর বিয়ে করবে। আইসিএস পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল হেলা পাশ করল না। আর কমল পাশ করল, তবে কিছু র্যাঙ্কিং অনেক পিছনে। ফলে সে আইআরএস এ চান্স পেল, আইএএস এ চান্স পেল না। এবার হেলা বলল, তুমি তো চাকরি পেয়ে গেলে, এখন বিয়ের ব্যাপারে কিছু বলো। বলে তো ছিলে যে একজনের চাকরি হয়ে গেলে আমরা বিয়ে করব। এখন একটা চাকরি হলো আর সেটা তোমার, তো এখন আমরা বিয়ে করতে পারি। কমল বলল, তাই নাকি? কিন্তু দেখো সে তো সব ঠিক হলো, কিন্তু তুমি তো একটা সেকেন্ড হ্যান্ড মাল। তোমাকে বিয়ে করব কি করে? তাছাড়া তোমার ডিভোর্স হয়নি। আমার ডিভোর্স হয়নি, কিন্তু খুব শীঘ্রই নিয়ে নেব। কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল বলে কি বোঝালে যেন? হ্যাঁ, অবশ্যই তুমি একটা সেকেন্ড হ্যান্ড মাল। আমার মা এটা মেনে নেবে না। কি, আজ তুমি আমাকে সেকেন্ড হ্যান্ড মাল বললি? লজ্জা করলো না একটু? আমি তো কিছুই লুকোইনি, আমি তো বলেছি যে আমার বিয়ে হয়েছে। যা সত্যি তা বলতে লজ্জা কি? তুমি কিন্তু আমার সাহায্য নিয়ে কোচিংটায় ঢুকেছিলে। টাকা দিয়েছিলে তুমি? ওই টাকা আমি তোমাকে দিয়ে দেব। তুমি কোচিংয়ের নোটসগুলো দেওয়ার কথা ছিল সেগুলো দাওনি। দেওয়ার নিয়ম ছিল না, তাই দিইনি। তাছাড়া তোমারও তো বুদ্ধি নেই আইএস পরীক্ষা দিয়ে পাস করবে। আর আমি নেক্সট অ্যাটেম্পটেই আইএস ক্লিয়ার করব। এবার আইআরএস এর চাকরিটাই নিয়ে নিই। হেলা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। নিজের ভাড়া বাড়িতে গিয়ে বালিশে মুখ রেখে কাঁদতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে সে প্রতিজ্ঞা করল যে এবারে পাস করবেই। আবার সে নতুন উদ্যমে শুরু করল। অনেক কষ্টে ধার ঋণ করে সে আইএএস কোচিং সেন্টারে সে ভর্তি হলো। আর অত্যন্ত পরিশ্রম করে সে আইএস ক্লিয়ার করল। আর পাশও করল। 50-এর ভিতরে তার র্যাঙ্কিং হলো। সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্বাচিত হলো। এবার সে নিজের বাড়িতে গেল একবার। কিন্তু প্রথমে সে নিজেকে অফিসার পরিচয় না দিয়ে মা বাবার সঙ্গে দেখা করল। মা কান্নায় ভেঙে পড়ল, বলল, কোথায় গিয়েছিলি? বাবা প্রথমে বকাঝকা করল, এমনকি বাড়িতে পর্যন্ত ঢুকতে দিচ্ছিল না। পরে মায়ের অনেক বোঝাবুঝিতে আর মেয়ে অফিসার হয়ে গেছে এ কথা শোনার পর সে ঢুকতে দিল। মা বলল, হ্যাঁ রে,
তোর বর রাজীব যে আরেকটা বিয়ে করে নিয়েছে। এখন তোর কি হবে? আমি ওকে নিয়ে থাকতে পারবো না। তো কি করে জীবনটা কাটবে কি করে? কেন তোমাদের নিয়ে থাকবো আর থাকবো আমার কাজ নিয়ে? তাছাড়া চাকরি জীবনে কত গরিব মানুষ আসবে, তাদের সেবা করব। তাদের কাজ করে দেব। গরিব দুঃখীদের সেবা করাই তো আমার কাজ, আমার ধর্ম। মা ভুলে গেলে চলবে না যে আমি গরিব ঘর থেকে এসেছি। এরপর সে নিজের শ্বশুর বাড়িতে গেল। ওকে দেখেই প্রায় লাঠি নিয়ে তাড়া করল শ্বশুর, শাশুড়ি আর স্বামী। তুই চলে যা, বেরিয়ে যা এখান থেকে। আর কি তোর স্থান নেই কুলোটা, কলঙ্কিনী? লজ্জা করে না তোর? যে ঘর থেকে তোকে তাড়িয়ে বের করে দেয়া হয়েছে, সেখানে আর ঢুকতে লজ্জা করে না? আর আমার রাজীব আবার বিয়ে করে এনেছে। এই ঘরে তোর স্থান নেই। হেলা বলল, আমি এই ঘরে থাকতে আসিনি। এসেছি আমার জিনিসগুলো নিতে আর ডিভোর্স পেপার এনেছি সাইন করাবার জন্য। কিসের জিনিস? ওরা জিজ্ঞেস করল। আমার বাবা তোমাদের যে কিছু গয়না আর কাপড় চোপড় টাকা পয়সা দিয়েছিল সেগুলো ফেরত চাই। কি? এত বড় সাহস! ওগুলো ফেরত পাবি না। কেন পাবো না? ওটা আমার জিনিস, আমার বাবা দিয়েছে। হারামজাদি, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার জিনিস না দিলে আমি জেলের ঘানি টানাবো, বলে দিলাম। আর এই ডিভোর্স পেপারটা এনেছি, এটা সাইন করে দাও। রাজীব বলল, দুটোর মধ্যে একটা দেব। হয় জিনিস না হয় সাইন। হেলা দেখল যে ওদের ঘরের যা অবস্থা, এরা কিছুই দিতে পারবে না। সে কিছু না বলে ডিভোর্স ব্যাপারটা সাইন করিয়ে নিয়ে চলে গেল আর তারপর নিজের মা বাবাকে নিয়ে গেল নিজের সরকারি বাংলোতে। কাজ করতে করতে একদিন হঠাৎ কমল এসে হাজির হলো তার অফিসে, কারণ সে এই এলাকায় থাকাকালীন তার বাড়ির নাবালিকা কর্মচারীকে অত্যাচার করেছে। মেয়েটা মারা গেছে, আর পুলিশে ধরেছে তাকে আর তার স্ত্রীকে। এখন এই কেসটা থেকে তাকে কোনো রকম মুক্তি দিতে হবে। পুলিশ হেলার কথা মানতে বাধ্য হবে। হেলা জানালো যে সেটা তার পক্ষে সম্ভব নয়, কারণ 2 নম্বরই মাল কখনো 2 নম্বরের কাজ করতে পারে না। হেলা বরং কেসটাকে খুব গম্ভীরভাবে পুলিশকে দেখতে বলল, যাতে অসহায় মেয়েটা আর তার পরিবার সঠিক বিচার পায়। আইনের চোখে কোমল তার স্ত্রীরও দোষ সাব্যস্ত হলো, তাদের যাবজ্জীবন জেল হলো। এদিকে হঠাৎ করেই তার সরকারি বাড়ির মালি অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে যাওয়ায় সে সরকারের কাছে একটা মালি চাইল। আর গভর্নমেন্ট থেকে যাকে মালি হিসেবে নিযুক্ত করা হলো সে আর কেউ না, তার পূর্বের স্বামী রাজীব, যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে। সে এখন দুবেলা হেলাকে সেলাম ঠুকে। তার এই অবস্থা দেখে মনে মনে হাসে হেলা। কিন্তু তবু তার ভালো লাগে না অবস্থাটা। তার কেমন যেন একটা অস্বস্তি হয়। সে রাজীবকে অন্য জায়গায় ট্রান্সফার করার ব্যবস্থা করে। তার পরিবর্তে অন্য লোক আসে। বাবা মা তার অন্য জায়গায় বিয়ে করার কথা বললেও সে রাজি হয় না। বলে এবার আর কোনো ছেলেকে সে তখনই বিয়ে করবে যখন তাকে বিশ্বাস করতে পারবে। যে ছেলেটা তার বউকে দাসী মনে করবে না আর যে মেয়েদের মানুষ বলে সম্মান করতে পারবে, মাল মনে করবে না।